একুশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আমরা বরাবরের মতো রাজনীতি কিছুটা থাকবে, খুব বেশি থাকবে না, কারণ আমাদের এখানে একজন সরকারি কর্মকর্তা আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি ব্যবসায়িক দ্বন্দ্বে পড়ে মানুষ প্রাণ হারাচ্ছে। এই জিনিসটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটা আসলে সমাজের কাছে, মানুষের কাছে এটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। সেটা সম্ভব হয়েছে কেবলের কারণে। মাসে 300 টাকা বা 400 টাকা দিয়ে মানুষ 30টা 40টা দেশি বিদেশি চ্যানেল দেখতে পারে। কিন্তু ব্যবসার কারণে সন্ত্রাস ও বেশ কিছু চ্যানেল বন্ধ হওয়াতে একদিকে যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, আর অন্যদিকে ভোক্তারা হারাচ্ছে তাদের অধিকার। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার সাথে আরও 2-3টা জিনিস আছে, আমি একটু বলে দেই। আজকের রাজনৈতিক যে বিষয়গুলো আছে, এখনও ভোটার হননি খালেদা জিয়া, তবে 5 আসন থেকে কিনেছেন, যদিও উনি নির্বাচন করতে পারবেন আইন অনুযায়ী 3টি আসন থেকে। শরিকদের সাথে আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। সম্মান নিয়ে বাকি জীবন কাটাতে মহাজোটে নির্বাচন করে প্রেসিডেন্ট হতে চান এরশাদ। মোটামুটি হচ্ছে আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমি পরিচয় করে দিয়েছি, আমার বাঁ দিকে বসে আছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার বাঁ দিকে বসে আছেন এস এম শামসুর রহমান শিমুল, এমডি, স্যাটেলাইট ভিশন। আর আমার ডান দিকে বসে আছেন গুলজারউদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, র্যাব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি একুশ রাতের পক্ষ থেকে। আমরা আলোচনায় ঢোকার আগে আমরা একটা ছোট্ট একটা 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 প্যাকেজ দেখব, আমাদের একটা সংবাদ দেখব। সেই সংবাদটা আমাদের কেবল অপারেশনে যে সমস্যাটা চলছে সেই জিনিসটা নিয়ে আমরা একটা একটা সংবাদ দেখব, একুশের নিজস্ব একটা সংবাদ, সেটা দিয়ে তারপর আমরা আলোচনা যাব। ডিশ অপারেটরদের ব্যবসা নিয়ে কোন্দলে গত 3 মাসে নিহত হয়েছেন 3 জন। গত কয়েক মাসে নিহত হয়েছে আরও 9 জন। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে এই টিমে কাজ করছেন কর্নেল গুলজার। এই পে চ্যানেল কিভাবে দেশে আসবে, কার মাধ্যমে আসবে, এটারও কোনো স্বচ্ছতা নাই। কোথায় স্বচ্ছতা না থাকায় এখানে একজনের উপর আরেকজনের প্রভাব বিস্তার করার একটা প্রবণতা থাকে, বেশি লাভ করার একটা প্রবণতা থাকে। এখান থেকেই খুন খারাপি, চাঁদা দাবি করা ইত্যাদি কাজগুলো সংগঠিত হচ্ছে। পে চ্যানেল পরিবেশকদের বিরুদ্ধে অভিযোগ করলেন অপারেটররা। এমজিসের মালিক আনিস আহমদ গোর্কি কর্তৃক নিয়োগকৃত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আক্তার নামে ব্যক্তি বিভিন্ন কেবল ব্যবসায়ীদের কাছে গিয়ে হুমকি দিচ্ছে যে তিনি যৌথ বাহিনীর লোক, এই বলে তাদের কাছ থেকে বর্ধিত মূল্য আদায় করার চেষ্টা করছে এবং হয়রানি করছে। তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে আজকে সারা দেশে কেবল অপারেটর হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আমরা কেবল অপারেটররা মোটেও নিরাপদ নই এবং এখন স্টার এবং সনি গ্রুপের চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তারা মূলত বিভিন্ন এলাকায় বিভিন্ন অপারেটরের মাধ্যমে ফিড অপারেটর এবং গ্রাহকদের সংযোগ দেওয়ার চেষ্টা করছে। আত্মপক্ষ সমর্থন করলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। না, এটা সম্পূর্ণ মিথ্যা। হুমকি টুমকি দেওয়া হচ্ছে না, আমরা জাস্ট তাদেরকে ওয়ার্নিং দিয়ে আসতেছি এবং সাথে আমাদের পুলিশ থাকতেছে। তবে এদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন টাস্কফোর্স কর্মকর্তাও। সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। ওয়াবের নির্বাচন অনেক বছর ধরে হয় না, ওখানেও তাদের মধ্যে নিজের ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। তো এগুলো সবই সম্ভব সমাধান করা, সবাই যদি আমরা এক টেবিলে বসতে পারি। কেবল চাঁদাবাজি খুনি নয়, এই নিয়ন্ত্রণহীন ব্যবসাটির কারণে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। সুমি খান, একুশে টেলিভিশন। একটু শুরুটা করি আমরা। স্যার, আমরা এটা দেখলাম, আমি একটা ভূমিকাও দিলাম। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, যে কোনো ব্যবসার জন্যই সরকারের একটা আইন কানুন থাকে, নিশ্চয়ই সেখানেও একটা আইন কানুন আছে, সেখানে গ্যাজেট নোটিফিকেশন আছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে ব্যবসায়িক দ্বন্দ্বে পড়ে মানুষের মৃত্যু হবে, আর তার সাথে সাথে ভোক্তারা তার অধিকার থেকে বঞ্চিত হবে। এই দুইটা জিনিসকে আপনি কিভাবে দেখছেন? না, এটা মনে হয় যে কারণে হচ্ছে সেটা হলো সরকার যেহেতু তার প্রায়োরিটিজ অনেকগুলো পড়ে গেছে। আমি যদি প্রায়োরিটির খাতায় দেখি এত বেশি কাজ পড়ে গেছে, তাকে এইখানে আসার যে মানসিকতা এবং যে সময়টা ব্যয় করতে হবে সেটা করছে না। আমার মনে হয় এমনিতে মানে উদ্দেশ্যমূলক না, মানে সে যে ডেলিবারেটলি করছে
তা কিন্তু না। এটা মেইন জিনিসটা হলো যে প্রায়োরিটির লিস্টে পড়ে না, এবং এটা যে দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং এটাও যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা তৈরি হচ্ছে, এবং একটা ইমেজের ব্যাপারও তৈরি হচ্ছে যে এই ধরনের যদি মানুষ মারা যায়, 3 জন মনে হয় শুনলাম যে মারা গেছে, এবং যেহেতু এর সাথে কি বলা হয় 3 মাসে এবং বেশ কয়েকজন, কত 9 জনের মতো গত কয়েক বছরে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটছে, তাতে যে জিনিসটা মনে হচ্ছে যে দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন এটাকে যে নজর দিবে, এটাকে যে আনবে, সেটা প্রায়োরিটি লিস্টে নেই। আর একটা যে জিনিসটা খেয়াল করা দরকার, সেটা হয়তো গুলজার সাহেব আরো ভালো বলতে পারবেন, যে সিকিউরিটির ব্যাপারেও ওই কোঅর্ডিনেশনের অভাব আছে। কে করবে কাজটা, কে দায়িত্ব নিবে, সেটাও মনে হচ্ছে যে মনে ভাবছে যে ও নিবে, ও ভাবছে হয়তো ও নিবে। এখন সেই কোঅর্ডিনেশনেরও একটা অভাব আছে। আমার মনে হয় এই দুটো যদি সরকার যদি প্রায়োরিটি লিস্টে একটু সামনে নিয়ে আসতে পারে, আর কোঅর্ডিনেশনের যে বডি যদিও সেই ধরনের নেই, কিন্তু সেরকম যদি একটু সেটা র্যাব হতে পারে, পুলিশ হতে পারে, কেবল কোম্পানি হতে পারে, মিলে যদি একটা টাস্ক ফোর্স বসে সমাধান যদি আনতে পারে, তাহলে আমার মনে হয় এটা মানে এটা সমাধানের বাইরে যাওয়ার কথা না। আমরা স্যার কর্নেল গুলজার বোধহয় টাস্ক ফোর্সে আছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে যেই স্টোরিটা আমরা দেখেছি সেই স্টোরিতে একটা জিনিস প্রতিবেদন হয়েছে যে আপনার কোয়াবের নির্বাচন, কোয়াব বহু বছর ধরে কোয়াবের নির্বাচন হচ্ছে না। এই কোয়াবের নির্বাচনটা কেন হচ্ছে না, এবং এটারও তো নিশ্চয়ই একটা আইন কানুন আছে, যে আপনারা কেন সেটার জন্য আইনের আশ্রয় নিচ্ছেন না? ধন্যবাদ। কোয়াবে নির্বাচন হচ্ছে না, প্রথম নির্বাচনের পর থেকেই নির্বাচন হচ্ছে না, এবং দীর্ঘ 5 বছর যাবত কোয়াবে কোনো নির্বাচন হচ্ছে না। এ ব্যাপারে আমরা অনেকবার, একাধিকবার দাবি জানিয়েছি, বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে দাবি জানিয়েছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে, ডিটিওকে আমরা বারবার আবেদন করেছি যে এই সংগঠনটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি সংগঠন, জনস্বার্থে আমরা কেবল অপারেটররা সেবা দান করে আসছি। এই সংগঠনের নির্বাচন অতি জরুরি, এবং এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দীর্ঘ 5 বছর যাবত। তারা আমাদের প্রবলেমগুলোকে মেনে নিয়েই এই সংগঠনে একটা প্রশাসক নিয়োগ করেছিলেন, জনাব অমৃত বারৈকে, এই নির্বাচনের জন্য। কিন্তু আমাদের এই মেয়াদ উত্তীর্ণ কমিটির যারা নেতা আছেন, তারা নির্বাচন চাননি বিধায় তারা একটা হাইকোর্টে রিট মামলা দায়ের করেন সেই প্রশাসক নিয়োগের আদেশটাকে চ্যালেঞ্জ করে। তো এই কারণেই এখন নির্বাচন হচ্ছে না। আর এটার সম্পূর্ণ দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের, আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে এটা এখানে সরকারের গাফিলতিকে আপনি কিছুটা দায়ী করছেন। আমি একটু আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে যেমন আমি শুনেছি যে আমি ধানমন্ডিতে ধরেন একটা রাস্তা আছে, এই রাস্তাটাতে যারা এখানে কেবল অপারেটর আছেন, যারা এখানে মানুষকে কানেকশন দিচ্ছেন, হয়তো বলে ফেললো যে একজন আপনি শীর্ষ সন্ত্রাসী, এই রাস্তাটা কিন্তু ভাই আমার, অর্থাৎ এইখানে যত কানেকশন আছে, যত সাবস্ক্রাইবার্স আছে, সেই টাকাটা তারা নেবে। বাংলাদেশে এই আপনার এই স্যাটেলাইট ব্যবসাটা বা কেবল টিভি নেটওয়ার্ক, আর আরেকটা হচ্ছে ঝুট ব্যবসার ব্যাপারটা আপনি জানেন। এইখানে কিন্তু আপনার মানুষের মৃত্যুর কতগুলো ঘটনা বহু বছর ধরেই ঘটছে। এটার পেছনে কারণটা কি? আপনি কি মনে করেন যে প্রপার কোনো আইন নেই, সেই জন্য এই ঘটনাগুলি ঘটছে? আইন শৃঙ্খলা বাহিনী পারছে না যেহেতু প্রপার কোনো ওই ধরনের কোনো পলিসি নেই বা আইন নেই? আপনার কি ধারণা? না, আইন আছে। আইনটা করার সময় একটা আছে যে কোনো এলাকায় যাতে মনোপলি ব্যবসা না হয়, এই জন্য একাধিক লাইসেন্স দেওয়া হবে। এখন এই আইনটাকে কিন্তু আমরা মানে সঠিক অর্থে ব্যবহার করিনি। এখন এটার সাথে এদের একটা সমিতিও আছে, বিরাট একটা কোয়াবেরও একটা ভূমিকা আছে। কিন্তু এখানে যারা যারা স্টেক হোল্ডার আছে, লোয়ার লেভেল তো গ্রাহক আমরা, তারপরে আছে আপনাদের মানে ফিড অপারেটর, তারপরে অপারেটর এবং ডিস্ট্রিবিউটর, মানে মোটামুটি এভাবে বলা যায়। এখন যেহেতু যেই আইনটা আছে ওটার মধ্যে কিছু কিছু জায়গায় অস্বচ্ছতা রয়ে গিয়েছে। যদি গোড়া থেকে শুরু করি, গ্রাহক আমি 300-400 টাকা মাস শেষে দিচ্ছি, বাট সার্ভিস পাচ্ছি না। এখন ফিডার অপারেটর কি করছে? অপারেটর থেকে সে লাইনটা নিচ্ছে, সে হয়তো গ্রাহকের কাছে দিচ্ছে 400, পে করতেছে হয়তো 200। ঠিক এইভাবে জিনিসটার মধ্যে একটা অস্বচ্ছতা থেকে যাচ্ছে, এবং এই অস্বচ্ছতার জন্যই কারো লাভ বেশি হচ্ছে, কারো কম হচ্ছে। তো এখানে ওই মাসল পাওয়ার, চাঁদাবাজি করার একটা স্কোপ তৈরি হচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ইনভলভমেন্টটা অনেক সময়
পরিষ্কার হয় না এই জন্য যে এই যে বললাম যে এদের একটা সমিতি আছে, ফিডার অপারেটর আছে, এদের ভূমিকা, এদের 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 এই যে স্বচ্ছতা না থাকায় আমরা একটু হেজিটেট করি অ্যাকশন নিতে। ফিডার অপারেটর এসে যখন অপারেটরের বিরুদ্ধে অভিযোগটা দেয় তখন তাকে আমি কিভাবে জিনিসটাকে পরিষ্কারভাবে আগাবো এটাও আমার কাছে পরিষ্কার না। এই যে গ্রাহক সংখ্যা ঠিক নাই, তো এটার মধ্যে লাইসেন্সধারী অপারেটরও আছে, লাইসেন্সবিহীন অপারেটরও আছে। এই জিনিসগুলোকে যদি আমরা ঠিকভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে জিনিসটাকে সুন্দরভাবে ইন্টারভেন করা সম্ভব, যে না এই বই মোতাবেক তুমি রং, তুমি সঠিক। অর্থাৎ একটা জিনিস বুঝলাম আপনার কথায় এবং স্যারের কথায় এবং আপনার কথা, শেষ পর্যন্ত শেষমেশ যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে গ্রাহক। গ্রাহকদের কেউ কিন্তু কখনোই কোনো কিছু দেখে না, যারা কনজিউমার, যারা ভোক্তা, তাদের বোধহয় কোনো অধিকার নেই। অধিকার সবার আছে, শুধুমাত্র অধিকার নেই। দর্শক, আমরা গ্রাহকদের জন্যই আমরা দেখব, কারণ ভোক্তারা বা যারা যারা সাধারণ মানুষ, যারা বাসে চড়ে তাদের অধিকার থাকে না। বাস ড্রাইভারের অধিকার আছে, বাস মালিকের অধিকার আছে, দোকানদারের অধিকার আছে, সরকারের অধিকার আছে। শুধুমাত্র যারা কিনতে যায়, যারা সাধারণ মানুষ, যারা পয়সা দিয়ে সরকারকে বাঁচিয়ে রাখে, দেশকে বাঁচিয়ে রাখে, তাদেরই কোনো অধিকার নেই। সেই অধিকার হারা মানুষদের নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের তিনজন বিশিষ্ট অতিথিদের কাছে। This program is brought to you by Amicus Properties. স্মৃতিগুলো অমূল্য, তাই এবার স্মৃতি চুম্বক চিরদিনের জন্য। এই তো স্মৃতি, তাই খুঁজে Assurance Developments, তাই যেন পাই। Rems Developments Limited, sister concern of Rems Group, is playing vital role by providing its best effort in real estate sector. Choose your apartment from Dhanmondi, Mirpur, Uttara, Mohakhali, Shamoli, Cantonment and Pantopol. Rems Developments Limited. খুব ভালো লাগছে, পরিবার পরিজন সবাই একসঙ্গে আমরা খুব এনজয় করি। আপনি ধুমতানা দেখেন? হ্যাঁ, প্রতি পর্বই আমি দেখি। আচ্ছা আপু, তুমি ধুমতানা দেখো? হ্যাঁ। কিরকম লাগে? ভালো। কাকে সাথে থেকে বেশি ভালো লাগে, আমাকে, বাগমানকে নাকি রূপণীকে? রূপণী। দেখবেন আজ সন্ধ্যা 7:45। This program is brought to you by Kova Nati Chocolate Bar in association with Prime Bank Limited, a bank with a difference. ACI Pure 100% বিশুদ্ধ and ACI Aerosol. Imperial Development and Holdings Limited, providing luxurious apartments around the city
Choose your dream home with Imperial. Imperial Development and Holdings. This program is brought to you by Amicus Properties. আমরা আলোচনা করছিলাম কেবল অপারেটরদের বিষয় নিয়ে, যেখানে অনেক হত্যাকাণ্ড ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে। আমরা দেখেছি তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এদেশে আসলে মানুষের অধিকার নেই। মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই বহু বছর ধরেই হচ্ছে, মানুষ তার অধিকার এখনো ফিরে পায়নি। আমি আপনার কাছে আসছি শিমুল সাহেব, সেটা হচ্ছে যে আমি স্পেসিফিক্যালি 3টা কোশ্চেন করব। সেটা হচ্ছে যে আপনি যদি জানেন কতজন ডিস্ট্রিবিউটর আছে বাংলাদেশে, কতজন কেবল অপারেটর আছে, কতজন ফিড অপারেটর আছে, তার সাথে সাবস্ক্রাইবার্স, নাম্বার অফ সাবস্ক্রাইবার্স কতজন? ধন্যবাদ। আমাদের দেশে বর্তমানে 3জন পে চ্যানেল পরিবেশক রয়েছেন। তার মধ্যে স্টার ও সনি গ্রুপের পরিবেশক হচ্ছে এমজিএস ইনফোকম লিমিটেড, জি গ্রুপ এবং টেন স্পোর্টস সহ হলমার্কস ইত্যাদি চ্যানেলের জন্য আছেন নেশনওয়াইড কমিউনিকেশন লিমিটেড, এবং স্টার স্পোর্টস এবং ইএসপিএন এর জন্য আছেন টোটাল স্পোর্টস লিমিটেড। এই 3টে পরিবেশক। আর বাকি যে প্রশ্নটা করেছেন যে কতজন কেবল অপারেটর আছে, এটা যদি আমরা সরকারি নথিপত্রে দেখি আমাদের লাইসেন্সের হার কত, তাহলে দেখা যাবে 1250 লাইসেন্স হোল্ডার সারা দেশে এখন পর্যন্ত বিটিভিতে, হয়তো 10টা বা 15টা প্লাস মাইনাস হবে। কিন্তু বাস্তবিকভাবে কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা কত, এটা আজ পর্যন্ত আমরা সাধারণ অপারেটররা যে কোয়াবে যে হচ্ছে পাইনি লিস্ট। তো আমরা মনে করি এটার সংখ্যা 4000 পার হয়ে যাবে। তো আর ফিড অপারেটর এবং গ্রাহক সংখ্যার কথা যদি বলেন, তাহলে এটা টেকনোলজির ব্যাপার। কারণ টেকনোলজি, আমরা আজকে বিড়ম্বনার শিকার। আমরা স্বচ্ছতা চাচ্ছি, আমরা ডিজিটালাইজেশনে যেতে চাচ্ছি, ডিজিটাল প্রযুক্তিতে যেতে চাচ্ছি, যেখানে আমাদের কতগুলো গ্রাহক থাকবে, কোন গ্রাহক কোন চ্যানেল ব্যবহার করবে, সেগুলোর একদম ট্রান্সপারেন্ট একটা পদ্ধতি হচ্ছে এই ডিজিটাল সিস্টেম। এটা আমরা অলরেডি আমাদের সার্ভিসে ইনক্লুড করেছি। আমরা এটা টেস্ট বেসিসে চলছে, এবং এটার কারণেই আজকে এমজিএস ইনফোকম লিমিটেড, যে স্টার এবং সনির যে পরিবেশক কোম্পানি, ওনারা আমরা যাতে আরো এগিয়ে যেতে না পারি, তারা যাতে টোটাল ব্যবসায়িক গ্রাউন্ডটাকে দখল করে নিতে পারে, এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে একটা বকেয়ার ফাঁদ তৈরি করেছে। তারা আমাদের 2006-এর 24শে সেপ্টেম্বর আপনার কেবল টিভি নীতিমালা আইন যেটা প্রণীত হয়েছে, সেই আইনে বলা আছে পে চ্যানেলের ক্রয় মূল্য সরকার নির্ধারণ করে দিবে, এবং এই নির্ধারিত মূল্যেই কোনো প্যাকেজ ভাবে কোনো চ্যানেল বিক্রি করতে পারবে না কোনো পে চ্যানেল পরিবেশক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2006 এই গেজেটটা পাস হওয়ার পরে তারা 25 টাকার চ্যানেলকে 80 টাকায় উন্নীত করে নিয়ে আসছে, যার প্রতিবাদ আমরা করেছি। আমরা বলেছি যে সরকার যে নির্ধারণ করে দেবে যে মূল্য, সেই মূল্যতে আমরা ব্যবসা পরিচালনা করব বা তাদেরকে পেমেন্ট করব। এখন অন্য 2টা ডিস্ট্রিবিউটরের সাথে কোনো এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের সেভাবে কোনো ঝামেলা হচ্ছে না, যতটা না হচ্ছে আপনার এমজিএস ইনফোকমের ব্যাপারে। তারা আমাদের ভ্যাটের টাকা যেটা, সেটার সরাসরি কোনো আপনার অরিজিনাল কোনো মূসক চালান আমাদেরকে দিচ্ছে না। বারবার তাদেরকে আমরা চিঠি দিয়েছি, এনবিআরকে আমরা জানিয়েছি যে আমরা তাদের কাছে প্রায় 1,79,00,000 টাকার একটা ভ্যাটের চালান চাচ্ছি, সেটাও তারা দিচ্ছে না। তো যেটা ওনারা করছেন, তারা আমাদের এই 25 থেকে যে 80 টাকার বর্ধিত মূল্য, এই বর্ধিত মূল্যটাকে আমাদেরকে দেখাচ্ছেন যে এটা আমাদের একটা বকেয়া। এই বকেয়ার ফাঁদটা তৈরি করে তারা আমাদের স্টার ও সনি চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছেন। বর্তমানে বন্ধ করার যেটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা হচ্ছে সারা ঢাকা শহরের 90% কেবল ব্যবসা নিয়ন্ত্রণ করে ইউসিএস নামে একটা এমএসও কোম্পানি, যারা আপনি ঢাকার নারায়ণগঞ্জ থেকে উত্তরা পর্যন্ত ব্যাপ্তি, এদিকে মুন্সিগঞ্জ থেকে মানে টোটাল ঢাকা শহরের প্রায় 85% এলাকা নিয়ন্ত্রণ করে, এবং যাদের কন্ট্রোলের 90% কেবল অপারেটর ঢাকা শহরে ব্যবসা করছে। তাদের এই স্টার এবং সনি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে গ্রাউন্ড দখলের জন্য তারা বিভিন্ন জায়গায়
আপনার কেবল ফাইবার কেবলে বেনামে ইন্টারনেটের তার বলে টেনে বিভিন্ন জায়গায় অফিস সৃষ্টি করেছেন এবং সেখানে তারা অবৈধ কেবল অপারেটর দিয়ে লাইন দেওয়ার একটা স্কোপ তৈরি করেছেন। এখন স্টার ও সনি অত্যন্ত জনপ্রিয় ঢাকা শহরে সাবস্ক্রাইবার্স কত? ঢাকা শহরের সাবস্ক্রাইবার অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার আমরা বলতে পারবো না যতক্ষণ না আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে যাব, এবং আমরা আশা করব যে সরকার ডিজিটাল সিস্টেমে যাওয়ার জন্য প্রযুক্তিগত সকল সহযোগিতা আমাদেরকে দিবে এবং আপনার প্রয়োজনীয় অনুমতিগুলো আমাদেরকে দিবে। কারণ আমরা এখন যে একটা চ্যানেল, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে তথ্য মন্ত্রণালয়কে এই বিষয় নিয়ে আরো অনেক ভাবতে হবে এবং যে আইন তারা প্রণয়ন করছে না আমাদের জন্য সেগুলো দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে। কেননা আমরা এখন একটা চ্যানেল যেই ব্যান্ডউইথে ছাড়ছি, একটা মডুলেটরে একটা চ্যানেল ছাড়ছি, আমরা ডিজিটালে গেলে ওই মডুলেটরে আমরা 12টা চ্যানেল দিতে পারবো, এটা কম্প্রেসড হয়ে আসবে। তাহলে আমাদের হিউজ চ্যানেল দরকার, অথচ ফ্রি টু এয়ার চ্যানেলগুলো হঠাৎ করেই আমাদেরকে বলে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে যে এতগুলো চ্যানেলের বেশি আমরা চালাতে পারবো না। আমি কি জানতে পারি যে এমজি ইনফোসিকের এর ক্ষমতার উৎসটা কোথায়? এমজিএস ইনফোকম লিমিটেডের ক্ষমতার উৎস ওনাদের এটা আসলে অনেক টাকার মালিক হয়তো তারা, আমরা কেবল অপারেটররা হয়তো অত টাকার মালিক নই, আর বাংলাদেশের টাকা থাকলে অনেক ক্ষমতাই তারা ব্যবহার করতে পারেন। আজকে আমি এখানে বসে হয়তো বক্তব্য দিচ্ছি, আমি এই ঘটনাগুলোর প্রতিবাদ করেছিলাম আমি এই প্রেস কনফারেন্সে, তারপর থেকে বিভিন্ন হুমকি ধামকি আসছে, হয়তো আমি থাকবো না, আমি হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে পারি, এবং এগুলো এইসব কারণেই হতে পারে। কিন্তু স্যার একটা জিনিস মানে ঢাকা শহর যদি 100 কোটি মানুষের শহর হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি অন্তত, আমরা যদি ওইভাবে হিসাব করি যে 5 জন করে যদি হাউস হোল্ড ধরা হয় তাহলে 25 লক্ষ। আমি বস্তিতে এখনো বস্তিতেও ঘরে ঘরে টেলিভিশন আছে, তাও যদি আমি ধরে নিই 15 লক্ষ হাউস হোল্ডে টিভি আছে, কিন্তু সেইখানে গভর্নমেন্ট যেই পরিমাণ রেভিনিউ পায় সেটার দায়িত্ব কার, ডিস্ট্রিবিউটর বা কেবল অপারেটর কার জানি না, সেই পরিমাণ কিন্তু তার মানে আবার যে আইনের কথা বললেন, লিখিত আইন আছে, কেউ 300 টাকাও দিচ্ছে, কেউ 700 টাকাও দিচ্ছে, এই ধরনের না এখন আমাদের 300 টাকা বেঁধে দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম আমার জানা মতে, আমার যদি ভুল না হয়ে থাকে, কোনো কেবল অপারেটরই 300 টাকার বেশি নেয় না। হয়তো কোথাও ওই 300 টাকার সাথে যেহেতু পরিষ্কার করা নাই যে আমাদের ভ্যাটের টাকাটা কোথাও 45 টাকা যে ভ্যাটটা, এই ভ্যাটটা কোনো গ্রাহক দিচ্ছে, কোনো গ্রাহক আমাদেরকে দিচ্ছে না। পার টেলিভিশন 300 টাকা না, পার টেলিভিশন 300 টাকা। এখন ওনারা যেটা রেটটা বর্ধিত করেছে এটা আমরা কেন দিতে পারছি না? আমরা যদি তাদের এই বর্ধিত রেটটা মেনে নেই তাহলে আমাদেরকে ভাড়া করতে হবে 500 টাকা, যেটা সরকার আমাকে অ্যালাউ করছে না। একটা তো মানে ইজিলি বোঝা যাচ্ছে যে একটাই বোঝা যাচ্ছে যে যেহেতু ডিস্ট্রিবিউটর মাত্র 3 জন, মানে ডেফিনেটলি একটা মনোপলি তৈরি হয়ে গেছে, এবং এই যে নাড়াচাড়া করার, স্যার একটা দেশে আসলে এজেন্ট একজনই থাকে, কারণ এগুলো বাইরের চ্যানেল, তো দেশের ভেতরে এজেন্ট একজনই থাকবে, একজন বলতে একটা চ্যানেলের জন্য হয়তো একজন থাকবে, বা সে যদি তা তো না, 10টা চ্যানেল। এখানে মনে হচ্ছে যে মানে আমি যদি ওনার কথা বুঝে থাকি সেটা হলো যে যতগুলো চ্যানেল আছে ডিস্ট্রিবিউটর মাত্র তিনটা কোম্পানি, পে চ্যানেল যতগুলো এই চ্যানেলের সেটাই আমার কাছে মনে হচ্ছে যে মানে সুযোগ করে দিচ্ছে ম্যানিপুলেট করা বা করা, মানে এখানে এটা তো আছে। আর সাধারণ অর্থে স্যার এটা যেমন যেহেতু এখনো ক্লিয়ার হলো না কত সংখ্যা, যেহেতু সংখ্যা ক্লিয়ার নাই, আমি যদি সরকার হই আমি তো জানবো না। যদি আমি জানি যে 5 জন আমার গ্রাহক এবং পার হেড 1 টাকা, আমি জানি যে আমার মাস শেষে আমাকে 5 টাকা রিসিভ করতে হবে, আই ডোন্ট নো, হয়তো 2 টাকা দেওয়া হচ্ছে, আই এম হ্যাপি উইথ 2 টাকা দিয়ে। এখানে একটা মানে ব্যবস্থাগত একটা সমস্যা আছে। যেমন মনে করেন আমি কেবল অপারেটর, আমার আন্ডারে হয়তো 10 জন ফিড অপারেটর আছে, 10 জন ফিড অপারেটরের কাছে আমরা কিন্তু ক্লায়েন্ট বেস টাকা পাচ্ছি না, তারা আমাদেরকে হয়তো মাসে 5,000 টাকা বা 10,000 টাকা এরকম একটা রেটে টাকা দিচ্ছে। আমরা আবার আমাদের যেটা আছে সেটা আমরা ওইভাবে নিয়ে আমরা আবার ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিচ্ছি, যার জন্য আমরা ফিড অপারেটরদের কাছ থেকে অ্যাকচুয়ালি মানে কতগুলো কানেকশন এটা আমরাও জানতে পারি না। আর যেভাবে ভাবা হয়, একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বলছেন টেকনোলজির কারণে আপনারা জানতে পারছেন না, আপনি যদি ডিজিটাল করতে পারেন, কিন্তু গভর্নমেন্টের কাছে ডিক্লেয়ার্ড হাউস হোল্ড হচ্ছে ঢাকা শহরে 80,000। জি, ইজ ইট বিলিভেবল? সেটা আমার মনে হয় সমাধান হবে, সমাধান কিন্তু আসলে টেকনোলজি দিয়েই হবে। জি এখানে একটা জিনিস আমি বলি আর কোনো উপায় নেই মনে হয়। দ্যাট ইজ ট্রু, বাট যখন এখান থেকে তারা ডিক্লেয়ার করছে 80,000, তখন আমরাই আমাদের যে স্টোরি দেখলাম সেখানে বলছে যে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে প্রতি মাসে, অর্থাৎ
ডিক্লারেশনটা যতটুকু দেওয়া হচ্ছে এর বাইরে তো গভর্নমেন্টের কাছ থেকে ওটা আমার ওই যে বলছি যে সরকারের যে অংশটা এটা নিয়ে দেখবে সে এখনো উপলব্ধি করতে পারছে না এটার লুক্রেটিভ সাইডটা এবং এর ভবিষ্যৎটাও চিন্তা করছে না। অন্য কথায় সরকার যেহেতু এত কাজে ব্যস্ত, বিশেষ করে যে মন্ত্রণালয়ের কথা বলা হচ্ছে এবং বাণিজ্য মন্ত্রণালয় মানে অন্যতম জড়িত, যদি তাই হয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় তো এখন বিরাটভাবে রাজনীতির সাথে জড়িত, তো সেই হিসাবে আমার মনে হয় না যে কোনো সিটিং করা সম্ভব। তবে আমি মনে করি যে যদি সমাধানের দিকে যাওয়া যায় একটা ডেফিনেট টাস্ক ফোর্স তৈরি করা একান্ত প্রয়োজন, যে টাস্ক ফোর্সের মধ্যে কেবল কোম্পানি এমনকি তারাও থাকতে পারে, র্যাব সবাই মিলে 8-10 জনের যে টাস্ক ফোর্স থাকে 1 মাসের মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান। কিন্তু ওই যে টেকনোলজি যতদিন এটা আপগ্রেডেড না হবে, এখন স্যার যেমন আমাদের অ্যানালগ সিস্টেম, আমি আপনার বাসায় একটা কানেকশন দিলাম, সেই কানেকশনকে আপনার আমাদের অজান্তে আপনারা স্প্লিট করে অনেক দিতে পারেন, যার জন্য যে আপনি বললেন 80,000 যে সরকারি রেশিও, দেখা যাচ্ছে যে আমরা হয়তো 300 গ্রাহককে কানেকশন দিয়েছি, কিন্তু আমরা দিয়েছি 300, কিন্তু আমাদের গ্রাহকরা এটাকে আরো 900 করে ফেলেছে, যেটার কোনো পরিসংখ্যান আমাদের কাছে নাই, কারণ আমাদের বোঝার কোনো ওয়ে নেই। আমরা সরাসরি তাদের বাসায় ঢুকতে পারছি না, তারা হয়তো নিচতলায় লাইন দিলাম, উপরে যাওয়া আমাদের রেস্ট্রিক্টেড, যে উপরে যেতে পারবে না, সিকিউরিটির সমস্যা, বিভিন্ন সমস্যা, যার কারণে আমরা এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না অ্যাকচুয়ালি এটা কত গ্রাহক আমাদের পক্ষে যতদিন ডিজিটাল না হবে। সন্ত্রাসটা এই ব্যবসাকে কেন্দ্র করে এই সন্ত্রাসটা কেন? এবং সন্ত্রাস মানে কি একদম হত্যাকাণ্ডের মতো না, বেশ কয়েকটা, স্পেশালি ট্রাভেল এরিয়া যেটা আমাদের দৃষ্টিতে আমরা যেটা বলি বনশ্রী, রামপুরা, বাড্ডা আর এলিট এলাকা উত্তরা, আর সবচেয়ে বেশি মারাত্মক হলো মিরপুর এবং মগবাজার। যেহেতু খুব সহজে ফিড অপারেটর এবং অপারেটরদেরকে জিম্মি করা যায়, যেহেতু তার একটা অফিস আছে, তার ফিজিক্যাল তার গিয়েছে, এটা একটা জিনিস আছে। এই জন্য আমার মনে হয় এই জিনিসটা খুব সহজেই তারা শিকারের বস্তু হিসাবে গণ্য হয়, কাঁচা টাকা পাচ্ছে। তো এটার বিষয়ে আমি যে বলবো যে সাম্প্রতিককালে তথ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি উদ্যোগ প্রশংসাযোগ্য। প্রথমে যে অশ্লীল সিনেমা বন্ধের ব্যাপারে একটা টাস্কফোর্স হয়েছে, কিছু কাজ করেছে, পাইরেসি বন্ধের জন্য করেছে, এবং সর্বশেষ অতিরিক্ত সচিবের ওনাকে আহ্বায়ক করে একটা কেবল টিভি সম্প্রসারণ এবং মনিটরিং করার জন্য একটা কমিটি অলরেডি করেছে, যেখানে র্যাবও একটা সদস্য। তো আমরা আশা করছি, র্যাব যেহেতু সদস্য, আমরা বিশ্বাস করি যে কাজে হাত দিব তার একটা ফল অবশ্যই আসতে হবে। তো এই জন্য আমরা আমাদের সাইড দিয়ে আমরা তথ্য মন্ত্রণালয়কে সহযোগিতা প্রদান করছি, এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে একটা টেবিলে বসে যদি আমরা একটা কিছু দাঁড়া করাতে পারি, আমার মনে হয় কিছু শৃঙ্খলা ইনশাল্লাহ ফিরে আসবে। এবং একই সাথে মানে যদি আমি এই কেবলসগুলো দেখি, এই মানে স্থেটিক্যালি তো একেবারে মানে শহরটাকে যদি মানে একেবারে আনস্থেটিক করে ফেলার ব্যাপার, কেবল লাইনগুলো মানে শত শত লাইন, মানে দেখতে তো খুব মানে লাগে। এখানে বোঝা যাচ্ছে যে তারা যে কোনো কি বলা হয় কোনো মানে মিল নেই, কেন একই ধারে হয়তো তার যাচ্ছে, কিন্তু একটার সাথে আরেকটা আবার সেখানে আবার একটা রাউন্ড দেওয়া আছে ইত্যাদি, কোথাও বেঁধে দিচ্ছে এবং ইজিলি কিন্তু কেউ কেটেও ফেলতে পারে ইত্যাদি, তাই না? তো আমার মনে হচ্ছে যে ল্যাক অফ টেকনোলজি যেটা আমি বারবার বলছি, ওটার মধ্যে যদি হাত না দেয় বিশেষ করে টাস্ক ফোর্স, তাহলে আমার মনে হয় না এটা সমাধান খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। কারণ ওই যেভাবে তারগুলো যাচ্ছে সেখানে কিন্তু রয়ে গেছে একটা এলাকায় 1 বা 2 জন মিলে কিন্তু জিম্মি করে ফেলতে পারে যদি তারা করতে চায়। এবং তারা কিন্তু স্যার সরকারি পোলগুলি ব্যবহার করছে এই লাইনগুলি টানার জন্য। এই জন্য আমরা ডেসকোর সাথে আমাদের চুক্তি আছে, ঢাকায় আমরা যারা ব্যবসা করছি, ডেসকোকে আমরা 5 বছর মেয়াদি তাদেরকে আমরা একটা রেভিনিউ দিয়েই আমরা ব্যবসাটা করছি। কিন্তু ঢাকা শহরে যেভাবে তারের ছড়াছড়ি দেখছি, দেখলে তো এটা শুধু কেবল অপারেটরদের না, না এক্স্যাক্টলি সো। ইন্টারনেট, ডাটা কমিউনিকেশন, অনেক প্রতিষ্ঠান। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা উনি বললেন, কারণ গুলজার যে কথাটা বললেন, পাইরেসির ব্যাপারটা নিয়ে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আরেকটা হচ্ছে যে সরকারি নিয়ম নীতিতে বা নীতিমালায় আছে যে কোনো কেবল অপারেটর কোনো নিজস্ব চ্যানেল খুলতে পারে। নিজস্ব চ্যানেল বলতে ভিডিও চালানো হয়, ভিসিডি চালানো হয়, ইভেন গভীর রাতে অত্যন্ত আপনার অশ্লীল ছবিও চালানো হয়। এটার ব্যাপারে আপনি কিছু বলতে? আমরা এটার সম্পূর্ণ বিরুদ্ধে অশ্লীল ছবির বিষয়ে, যে অশ্লীল ছবি চালানোর ব্যাপারে আমাদের সকল অপারেটরকে আমরা আহ্বান জানাই কখনো যাতে এটা না করে। বিশেষ করে আরেকটা বিষয় আমরা বলি যে বাংলাদেশি বাংলা চ্যানেল কোনো অবস্থাতেই, এই বাংলা ছবি কোনো অবস্থাতেই যাতে আমাদের এই সার্ভিসের মধ্যে না আসে।
কারণ এখানে আমাদেরই আর একটা প্রতিষ্ঠান তাদের ব্যবসা হারাবে। আর ভিসিডি চ্যানেলের যে বিষয়টা, এটা সরকার আমাদেরকে বলে দিয়েছে এটা না চালানোর জন্য, এবং আমরা সরকারি সকল নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা চাই সরকারি নিয়ম কানুন মেনে ব্যবসা করতে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটা, যেখানে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব, এই সংগঠনে আমাদের স্বচ্ছতা নেই বা এখনো কোনো নির্বাচন নেই বিধায় ইনাদের কিছু সদস্য যারা মেয়াদোত্তীর্ণ কমিটিরা যারা আছেন, তারা দেখাচ্ছে অবাধে আপনার ভিডিও চ্যানেলগুলো চালাচ্ছে। আমরা বন্ধ রাখতে গেলে দেখা যাচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকায় তার ব্যবসা, তখন প্রশ্ন আসছে যে আপনি কেন, ওরা দেখাচ্ছে আপনি কেন দেখাতে পারছেন না। তখন দেখা যায় আমরা বন্ধ করে রাখছি, ওনারা একসাথে একটার জায়গায় 3টা চালাচ্ছে, সরকার শোকজ করছে তারপরও চালাচ্ছে। তো এটার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর আমি মনে করি যে এর চেয়ে ভালো হয় এটাকে যদি সরকার রাজস্বের আওতায় নিয়ে আসে, কেননা একটা ভিসিডি চ্যানেলে যদি আপনার যেসব বিজ্ঞাপন যায়, এই বিজ্ঞাপনগুলো আমি মনে করি বাংলাদেশি বাংলা চ্যানেলগুলোর বিজ্ঞাপনের সাথে কোনো মিল নেই। একটা সেলুনের অ্যাড বা একটা ছোট্ট একটা মুদি দোকানের অ্যাড কখনোই কনফ্লিক্ট করবে না একটা রাষ্ট্রীয় চ্যানেল বা বেসরকারি যে চ্যানেল লাইক 21 টেলিভিশন, এরকম কোনো চ্যানেলকেও কখনোই ইন্টারাপ্ট করবে না, তাদের ব্যবসায় কোনো ইন্টারাপ্ট করবে না। বরং ছোট আইনেই এটা বাধা আছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু চাইছি স্যার, সেটা হচ্ছে যে যেটা অনেক বছর ধরে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে যে ভারতের চ্যানেলগুলি ফ্রি, কিন্তু আমরা এখানে দেখছি অথচ আমাদের কোনো চ্যানেল, আমি ভারতের পুরো অঞ্চল বাদ দিলাম, অন্তত পশ্চিমবঙ্গ, আসাম, আগরতলা, এই অঞ্চলে যেখানে প্রচুর বাঙালির বসবাস, তারা একসময় বিশেষ করে 21 টেলিভিশন যখন আপনার টেরিটোরিয়াল ছিল, ইট ওয়াজ ভেরি পপুলার চ্যানেল ইন ওয়েস্ট বেঙ্গল, আগরতলা, আসাম, যেটা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। কিন্তু আমরা তারা বাধা দিচ্ছে, আমরা কিন্তু অবাধে ভারতীয় চ্যানেলকে আমরা এখানে প্রদর্শনের সুযোগ করে দিচ্ছি। তারা বাধা দিচ্ছে কিন্তু কখনো বলে না, অফিশিয়ালি তা বলে না, তা বলে না অফিশিয়ালি, কিন্তু দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না। সেখানে আমার মনে হয় এটা, আমি এখনো মনে করি যে ফল্ট আমাদের কিছুটা, এটা কিছুটা ডিপ্লোম্যাসির ফল্ট, কিছুটা বাংলাদেশের যে হাই কমিশন তার প্রায়োরিটি লিস্টের মধ্যে কথা পড়ছে, কিছুটা আমরা কতখানি লবি তৈরি করতে পারছি। আমরা যেটা সবসময় ফেল করি সেটা হলো, বাংলাদেশ যখনই ডিপ্লোম্যাসির কথা মনে হয় আমরা সবসময় মনে করি যে সরকারি চ্যানেলের মাধ্যমে বুঝি ডিপ্লোম্যাসি করা প্রয়োজন, কিন্তু বেসরকারি মাধ্যমে যে ডিপ্লোম্যাসি করা যায় এবং সিভিল প্রশাসনের মাধ্যমে বা সিভিল সোসাইটির মাধ্যমে যে করা যায়, সেগুলো কিন্তু আমরা করি না। যার জন্য পুরো ভারতে কিন্তু আমাদের সেই ধরনের লবি নেই, যেটা ভারত বলতে পারবে যে এখানে প্রচুর তাদের লবি আছে, কালচারাল লবি থেকে বিভিন্ন একাডেমিক লবি, বিভিন্ন ধরনের লবি, এবং মিডিয়ার মধ্যে তাদের ওঠানামা আছে। ওইটা কিন্তু আমাদের এখনো হয়ে ওঠেনি। আমি একটা সেদিনকে ইনফ্যাক্ট বাংলাদেশ ফরেন পলিসি কি হবে ভবিষ্যতে, ওই নিয়ে আমাকে একটা পেপার পড়তে হয়েছিল ডিপ্লোম্যাটদের সামনে। সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশ সিরিয়াসলি কনসিডার করা উচিত বাংলাদেশ কাউন্সিল স্ট্যাবলিশ করার জন্য, যেরকম ব্রিটিশ কাউন্সিল বলে একটা জিনিস আছে। বাংলাদেশ কাউন্সিল যেটা, কারণ আমাদের প্রচুর বাংলাদেশি যারা বিদেশে আছেন, হ্যাঁ, ডায়াসপোরা তো আছে, আমেরিকায় আছে, বিভিন্ন আছে। এখন এমবাসি বা হাই কমিশনের কিন্তু কতগুলো প্রোটোকলের কারণে তার কিন্তু এক ধরনের লিমিটেশনস আছে, সেই ইচ্ছাগুলি কিন্তু সব কিছু করতে পারে না। এখন যদি যারা ওখানে আছেন তারা যদি একটা বাংলাদেশ কাউন্সিল, এমনকি ফ্রেন্ডস বাংলাদেশ যারা আছেন ধরেন ভারতে, তারা মিলে যদি বাংলাদেশ কাউন্সিল করে, সেই বাংলাদেশ কাউন্সিল তখন লবি তৈরি করতে পারবে, তখন তারা প্রেশার দিতে পারবে। এখন ওই উদ্যোগটাও কিন্তু আমরা নিইনি, আমরা এখনও কিন্তু ওই ফর্মাল পলিসি মেকিং যাচ্ছে। যার জন্য আমার মনে হয় যে এই ব্যাপারে বিশেষ করে কেন ভারতে দেখা যাচ্ছে না বাংলাদেশ চ্যানেলে, সেটা আমি মনে করি যে কিছুটা দায়িত্ব আমাদেরও নেওয়া প্রয়োজন। স্যার, আমি একটু অনুমতি চাচ্ছি একটা বিষয় বলার জন্য, ব্রিফলি। হ্যাঁ জি, বলছি। আমরা গত বছর কনভার্জিং ওয়ার্ল্ড নামে একটা টেকনোলজিক্যাল সেমিনারে গিয়েছিলাম। ওখানে বাংলাদেশ থেকে 300 ডেলিগেট নিয়ে ওখানে গিয়েছিলাম, কেবল অপারেটর সবাই। তো ওখানে আইটি মিনিস্টারের সাথে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে আমাদের দেশের চ্যানেল কেন আপনাদের এখানে দেখানো হচ্ছে না। তো উনি বলেছেন যে আমাদের আসলে কোনো ব্যারিয়ার নেই, তোমরা এখানে কেবল অপারেটরদের সাথে কথা বলো, ওরা যদি চালায় তাহলে তোমরা চালাতে পারবে। তো আমরা কেবল অপারেটরদের সাথে যখন কথা বলি, কেবল অপারেটররা আমাদেরকে বলে যে আপনাদের চ্যানেল চালাতে হলে আমাদেরকে ওয়ান টাইম এত টাকা দিতে হবে, যদি এই টাকাটা আপনারা পে করেন তাহলে আমরা চালাতে পারবো, যাকে বলা হয় ক্যারেজ ফি। অথচ অত্যন্ত দুঃখজনক যে আমরা যে ইটিভি বাংলা চ্যানেল,
আপনি জানেন আকাশ বাংলা সহ অনেক বাংলা চ্যানেল আছে ইন্ডিয়ান, যেগুলো বাংলাদেশে চলতো এক সময়, সরকার এখন নিয়ন্ত্রণ করেছে কিছুটা। ইটিভি বাংলা আমরা ফ্রি অফ কস্ট চালাতাম, আমাদের পয়সা লাগতো না। ইদানিং এই এমজিএস ইনফোকম লিমিটেড তারা এই ইটিভি বাংলাকে সরকারের মূল্য নির্ধারণ ছাড়াই তারা এই ইটিভি বাংলাকে 14 টাকা রেটে অলরেডি সবাইকে বলছে এটা নেওয়ার জন্য, মার্কেটিং করছে। এই জিনিসটা আসলে আমরা কেন আমাদের সময় পয়সা দিয়ে এই ইন্ডিয়ান চ্যানেলটা বাংলাদেশে দেখাবো? শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে এই যে আপনি জানেন ঢাকা শহরে ট্যাক্সি চলে, সিএনজি চলে, মিটার চলে না কিন্তু, এবং আমি যেখানে যেতে চাই সেখানে কিন্তু নিয়ে যায় না। আমি 300 টাকা দেই, আজকে এতগুলি চ্যানেল বন্ধ হয়ে আছে, আলটিমেটলি আমি কিন্তু এফেক্টেড হচ্ছি। একদিকে যখন হত্যাকাণ্ড করছে, আরেকদিকে মানুষ তার অধিকার হারাচ্ছে। দুটো জিনিস দেখার দায়িত্ব কি ল এনফোর্সারদের নয়? আপনাদের কারে পড়ছে নাকি? দায়িত্ব তো আমাকে নিতেই হবে অবশ্যই, যেহেতু আইন শৃঙ্খলার উপরে এটা একটা। আপনার খুব একটু যদি সংক্ষেপে আমি এটুকু বলবো যে তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক উদ্যোগ প্রশংসাযোগ্য। তারা এই জিনিসটা, আমরা তাদের কোঅপারেশন পাচ্ছি এবং আমাদের ইচ্ছা হলো আমরা বাই দিস টাইম সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, তাদের বক্তব্যগুলো নিয়েছি, সবার বক্তব্যটাকে ব্লেন্ড করে আমরা একটা পদ্ধতি বের করার চেষ্টা করব যেটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং যদি এটা করতে পারি সামনের 1 মাস বা 2 মাসের মধ্যে, তাহলে আমার মনে হয় একটা শৃঙ্খলা। আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা ব্যবসাকে কেন্দ্র করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চলে, সরকারকে কঠোর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে, এবং সেই সাথে এগিয়ে আসতে হবে আমরা ভোক্তারা যারা আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তাদের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। মানুষের এই অধিকারটুকু সরকারকেই সরকারি দৃঢ় হাতে প্রতিষ্ঠিত করে দিতে হবে। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার সেই দৃঢ়তা নিয়ে এগিয়ে আসবেন, এই হত্যাকাণ্ড বন্ধ হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো 21 রাত এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় 21 রাত দেখার আমন্ত্রণ জানিয়ে